দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শনি থেকে বৃহস্পতি সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। স্থপতি মাসরুর মামুন মিথুনের গবেষণা ও কিউরেশনে লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান, স্থপতি মাসরুর মামুন মিথুন, সৈয়দ সাইফ আলীর যৌথ প্রদর্শনী ফাঁদ। প্রদর্শনী চলবে 18 অক্টোবর পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে গুপু ত্রিবেদীর একক চিত্রকলা প্রদর্শনী ত্রিবেদী অন দ্য হরাইজন। প্রতিদিন বেলা 11:30 থেকে সন্ধ্যা 7:30 এই সময়ে প্রদর্শনী চলবে 14 অক্টোবর পর্যন্ত। বই কেবল তথ্যবাহী বস্তু নয়, এটি হয়ে উঠেছে একটি শিল্প মাধ্যম যেখানে প্রতিটি পৃষ্ঠা বলছে এক একটি গল্প। বৃত্ত আর্ট ট্রাস্টের আয়োজনে বৃত্ত আর্ট ট্রাস্টে অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমী শিল্প প্রদর্শনী পুস্তকালয়। 23 জন শিল্পী তাদের নিজস্ব চিন্তা ও অভিজ্ঞতার আলোকে এই প্রদর্শনীতে মোট 28টি বই ভিত্তিক শিল্পকর্ম উপস্থাপন করছেন। প্রদর্শনী চলবে 18 অক্টোবর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি উপমহাদেশের প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদি খান। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সবকিছু মিলিয়ে কেমন যাচ্ছে এই সময়টা? অ্যাকচুয়ালি সময়টা যে খুব ভালো যাচ্ছে সেটা বলবো না, কারণ হচ্ছে কি আমাদের শিল্পীদের যে কাজের যে উদ্দীপনাটা ছিল সেটা কিছুটা সীমিত হয়ে গেছে। সব কিছু নির্ভর করে পারিপার্শ্বিক অবস্থার উপরে। আর শিল্পীদের, বিশেষ করে যারা শিল্পীরা গান করছে বা যারা বাজাচ্ছে, তারা বেশিরভাগ কিন্তু শুধু টেলিভিশন রেডিওতেই না বা শুধু চ্যানেলেই না, তারা কিন্তু বাইরের কিন্তু পারফরমেন্স করে। তারা বাইরের পারফরমেন্সগুলিতেই তাদের কিন্তু মোটামুটি অর্থনৈতিকভাবে তাদের একটা ভালো একটা স্ট্রেংথ পায়। আমি স্ট্রেংথ মনে করি আর কি, স্ট্রেংথ পায়। সেই স্ট্রেংথের বোধহয় কিছুটা বোধহয় আমার মনে হয় একটু পারিপার্শ্বিক অবস্থার জন্য হোক বা যে কোনো কারণের জন্যই হোক কিছুটা স্থবির অবস্থায় আছে। তো সেটা আমাদের শিল্পীদের জন্য একটু কষ্টকর বলে আমি মনে করি, কারণ শিল্পীরা তো ওইটাই তো তাদের প্রফেশন। একটা সময় ছিল যে সময়টা ভীষণ রকম ব্যস্ত সময় পার করেছেন আপনি, এখন তো কিছুটা অবসর হয়তো আছে। এই সময়টাতে কি করেন বা কিভাবে সময় কাটে আপনার? অ্যাকচুয়ালি অবসরে যেহেতু একসময় চাকরিও করতাম, বাইরে কাজ করতাম, প্রত্যেকটি মিডিয়াতেই কাজ করতাম, ফিল্মে কাজ করতাম, ফিল্মে তো অনেক ছবি করেছি, অনেক ছবিতে সঙ্গীত পরিচালনা করতাম। তো সেটা এখন তো ছবিতে আমাদের সঙ্গে কাজ করার মতো হয়তো ওরকম মেন্টালিটির মানুষও কম পাই। সেটা অনেক সময় অনেকে ভয়ের চোটে আসে, এরকম হতে পারে। তো সম্মান বা শ্রদ্ধা জায়গা থেকেও হয়তো ভয়টা পায়, হতে পারে। ম্যাচ নাও করতে পারে, তাই না? হয়তো ওরা আমার চেয়ে বেশি জ্ঞান অর্জন করে ফেলেছে, তাও হতে পারে। হয়তো আমি তাদের থেকে একটু কম জ্ঞানী, সেটাও হতে পারে। তো এটা বললাম, এমনিতে বললাম আর কি কথাটা। তো আসলে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। তো অ্যাডজাস্টমেন্টের জন্য হয়তো অনেক সময় অনেকে ভয় পায় যে ওনাকে নিব, ওনাকে নিতে গেলে ওনাকে কীভাবে আমরা নিব, ওনাকে কী ধরনের সম্মানই দিতে হবে, এগুলো একটু ভাবনা চিন্তা আছে, তাই না? তো তারপরে তো অনেক কিছু পরিবর্তন এসছে। তো আমাদের সব কিছুতেই পরিবর্তন এসছে। গানে যেরকম পরিবর্তন এসছে দীর্ঘদিন যাবৎ, এবং নাটকেও পরিবর্তন এসছে,
ছবি তো কিছুটা পরিবর্তন এসেছে। মানে পরিবর্তন তো একটা সময়ের দাবি, সময়ের সাথে সাথে প্রতিটা প্রজন্মে প্রতিটা দশকেই কিন্তু পরিবর্তন এসেছে। আমি যদি 60-এর দশক থেকে হিসেব করি যে সময়টা, আপনি তো 5 দশকেরও বেশি সময় ধরে আমাদের সঙ্গীতকে, বাংলা সঙ্গীতকে একটা অনন্য উচ্চতা নিয়ে গেছেন। এই যে পরিবর্তনটা 60, 70, 80, 90 এবং এখন যে সময়টা যাচ্ছে, এই পরিবর্তনটা একজন সঙ্গীত পরিচালক কিংবা সুরকারের জায়গা থেকে আপনি আসলে কিভাবে দেখেন, কিভাবে বিশ্লেষণ করবেন? না, পরিবর্তন এসছে ঠিক আছে, পরিবর্তন আসলেও অ্যাকচুয়ালি কথা হয়েছে কি, আমি যদি এইভাবে বলি যত কিছুই পরিবর্তন হোক, আমি কি আমার বাবাকে কি আমি বাবা বলবো না? অবশ্যই বলবো। আমার মাকে তো আমি নিশ্চয়ই মা বলবো, তাই না? তো পরিবর্তনটা হয়েছে, পরিবর্তন আপডেট হতে পারে। আপডেট হলে যে আমাদের স্বর তো পরিবর্তন হয় নাই, না, আমাদের চলাফেরার পরিবর্তন হতে পারে। চলাফেরার পরিবর্তনে আমি যদি যেহেতু আকাশ সংস্কৃতি এখন আমাদের হাতের মুঠোয় চলে আসছে, আমরা প্রতি মুহূর্তে নানা কিছু দেখতে পাচ্ছি। আমরা ভালোটা যেমন দেখতে পাচ্ছি, আমরা খারাপটাও দেখতে পাচ্ছি। এখন কথা হয়েছে কি, একটি গানের কথাই যদি আমি বলি, একটি গান যদি এমন হয়, কথা যদি এমন হয়, গানের ব্যাপারী আমাকে প্রেম নিবেদন করলো, তুমি গানের ব্যাপারী আমাকে প্রেম নিবেদন, একটা কথা বলছি আমি, বা গানের যে লিরিকগুলো, লিরিকগুলোর কথা বলছি, বলবার যে ধরন, হ্যাঁ, প্রেজেন্টেশনের ব্যাপারটা আছে এখানে। একটা কথা হয়েছে কি, আমি একটি জিনিস সাজাবো, সেই সাজানোটা যদি অতিরিক্ত হয়ে যায়, সেটা অনেক সময় কিন্তু আরোপিত লাগে। হ্যাঁ, রাইট। আরেকটা হয় সৌন্দর্যের একটা ব্যাপার আছে, কিন্তু সৌন্দর্যের কিন্তু স্নিগ্ধতাও আছে সৌন্দর্যের ভিতরে, নান্দনিকতা বোধের জায়গা, নান্দনিকতার কথা বলতে চাচ্ছি। কথা হয়েছে কি, আমরা আমাদের জিনিসগুলোকে কিভাবে প্রেজেন্ট করব, কিভাবে করা উচিত, এবং সামাজিক একটা দায়বদ্ধতা থাকে, সমাজের জন্য কিছু কাজ করার একটা মানুষের একটা কমিটমেন্ট থাকে। তো আমরা সেই কমিটমেন্ট নিয়ে আমরা কতদূর কাজ করছি, সেখানেও কিন্তু প্রশ্নবোধক একটা থেকে যাচ্ছে। আমরা কি আমাদের সমাজের জন্য বা সমাজকে আমরা মোটিভেট করার জন্য কিছু করতে পারছি, করছি বা করার জন্য এরকম ইনিশিয়েটিভ নিচ্ছি আমরা নিচ্ছি না কেন? আমার কাছে প্রশ্ন, নিচ্ছি না কেন? আমরা যদি আমরা ঐতিহ্য যদি বলি, আমাদের একটা ঐতিহ্য আছে, আমাদের বাংলাদেশের যে সংস্কৃতির একটা ঐতিহ্য আছে, সেটাকে আমরা কিভাবে সাজাতে পারি, আমরা সেটাকে আরেকটু সুন্দর করতে পারি। কারণ সুন্দরের অর্থ নিশ্চয়ই এটা না যে আমি সুন্দরটাকে দেখতে খারাপ লাগবে, মানুষের কাছে মনে হবে না যে এটা আমার সংস্কৃতির কোনো উন্নয়ন। হ্যাঁ, এটা যদি মনে হয়, কেউ যদি মনে করে এটা আমাদের সংস্কৃতির সঙ্গে মিলছে না, তাহলে কিন্তু আমাদের সংস্কৃতি থাকে না। তাহলে আমাদের যে বাঙালিত্বর যে ব্যাপারটা থাকে, নিজস্বতা বোধ, সেটা হারিয়ে যায়, সত্যটা নষ্ট হয়ে যায়। যে সেই সত্যটা রেখে যদি আমরা কিছু করতে পারি তাহলে আমার মনে হয় অবশ্যই আমরা বিবর্তনের সঙ্গে একমত হব, বিবর্তনের সঙ্গে আমরা চলব। যেহেতু এখন আমি হাতের মুঠোয় অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক বিবর্তন দেখতে পাচ্ছি, অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। সব পরিবর্তনকে আমরা গ্রহণ করতে পারছি, আমরা গ্রহণ করব, সব পরিবর্তন গ্রহণ করতে পারবো না, পারা উচিতও না, আমার কাছে মনে হয়। আমাদেরকে আগে বুঝতে হবে কোন পরিবর্তন আমার জন্য ভালো। হ্যাঁ, আর শুধু আমার জন্য না, আমার সমাজের জন্য ভালো, আমার জেনারেশন, আমার যে জেনারেশনটাকে তৈরি করব আমি, যেটা হচ্ছে না আমাদের দেশের ভিতরে। আমার তো মনে হয় যে আমাদের জেনারেশনটা তৈরি করে 8 বছর থেকে 15 বছরের যারা বেড়ে উঠছে, তাদেরকে মোটিভেট করা উচিত। তাদেরকে যদি আমরা মোটিভেট করতে পারি, আর যে কোনো লাইনেই হোক, এটা আমরা শিক্ষার দিক দিয়ে হোক, সেটা সংস্কৃতির দিক থেকে হোক, তাদেরকে যদি ওইভাবে মোটিভেট করতে পারি, আর আমরা যদি দেশের সম্পর্কে তাদেরকে যদি আমরা ঠিক সঠিক যদি তাদেরকে আমরা দেশ যে কি ব্যাপারটা, দেশটা যে কি, দেশটা যে আমার মাটিটার যে গন্ধটা কি, আমার মাটির গন্ধটাকে যদি তাকে আমি বুঝাতে পারি, আমি তার ভিতর দিয়ে দিতে পারি আমি, এবং আমাদের কি করা উচিত সেটা যদি তাকে বলতে পারি যে হ্যাঁ, তুমি পিতা মাতার কথা যেমন শুনবে, তুমি শিক্ষকের কথাও তেমন শুনবে, বা তোমার যে বড় যে আছে
তা সে যদি তোমাকে সাজেশন দেয় সেটাও তুমি কিন্তু চিন্তা ভাবনা করে গ্রহণ করার চেষ্টা করবে যদি ভালো মনে করো, নয়তো তুমি তোমার গুরুজনকে জিজ্ঞাসা করবে আমাকে আমার বন্ধু আমার এই বন্ধুটি এমন কথাটা বলেছে, এটাকে আমি গ্রহণ করতে পারি কিনা। এটা সমস্ত ব্যাপারে কিন্তু শিক্ষার ব্যাপারও, চলার ব্যাপারও এবং জানার ব্যাপারও, বলার ব্যাপারও আমাদের এই চিন্তাগুলি আমাদের 8 বছর থেকে 15 বছর যে বয়সটা আছে তাদেরকে তৈরি করা উচিত। তাদেরকে যদি তৈরি করতে না পারি তাহলে আমাদের দেশকে কে নেতৃত্ব দেবে, কারা নেতৃত্ব দেবে, সামনের দিনগুলোতে কারা আসবে সেই প্রশ্নটা থেকে যায়। তাদেরকে তৈরি করতে হবে। একটু জানতে চাইবো আপনার কাছে যে আমরা যত বড় হতে থাকি, আমাদের যত বয়স হতে থাকে, আমাদের মনে হয় ছোটবেলার সেই সময়গুলোর কথা খুব বেশি মনে পড়তে থাকে। আর আপনার তো সুরের মধ্যেই বড় হওয়া, বাবা চাচা মানে একদম হাতে খড়ি, তবলা কিংবা বেহালা সেগুলোর ভেতর থেকে সেই সময়গুলোর মানে কোন কথাগুলো এখন খুব বেশি করে মনে পড়ে? এখন মনে পড়ে, অনেক কিছু মনে পড়ে যে অ্যাকচুয়ালি ওই সময়গুলো তো ছিল অন্যরকম। আর ওই সময়গুলোতে এত চাহিদা যেমন ছিল না, এত প্রত্যাশাও ছিল না। আর সমাজটা ছিল সুন্দর সমাজ ছিল আমার কাছে মনে হয়, যেটা আর কি আমার কাছে কখনো কখনো মনে হয় যে অ্যাকচুয়ালি ওই লস্ট প্যারাডাইস। আগে যেমন আমার গার্জিয়ান বা আমার বাবা বা আমার মা যদি আমাকে বলতো এই তুমি কিন্তু ওই জায়গায় ওই পথটা দিয়ে যাবে না, ওইখানে কিন্তু সমস্যা আছে। এখন কিন্তু তুমি তোমার সন্তানকে যদি তুমি বলো দেখো ওই দিক দিয়ে যেও না, ওইখানে সমস্যা আছে, সে কিন্তু কথাটা কিন্তু কানে শুনলো, কিন্তু সে কিন্তু মানছে না। এখন ছেলে মেয়েরা বলে যে এই কোথায় যাচ্ছ তুমি? বাইরে যাচ্ছি। বাইরে কোথায় যাচ্ছ? বাইরে যাচ্ছি বলছি তো। আচ্ছা, তার মানেটা কি? সে বাইরে যাচ্ছে, তার পার্সোনাল কোনো কাজ আছে, অন্য কাজ থাকতে পারে তার, সেটা বলছে না। যেহেতু যে উদ্দেশ্য করে সে বেরিয়েছে সেখানে আগে দেখলো আরেক জায়গায় চলে গেল সে। তো সেজন্য বলছি যে সময়ের সঙ্গে যে সময়ের যে ব্যবধানটা এত বেশি ব্যবধান হয়ে গেছে, সেই ব্যবধান টোটাল জিনিসগুলো হয়ে গেছে মেকানাইজড হয়ে গেছে। আর মনে হচ্ছে যে নিজেরাই বোধহয় অনেক কিছু বুঝে ফেলেছে ওরা। হ্যাঁ, মনে হচ্ছে যে আমরা যারা পিছনের লোক, আমরা তো দেখেছি, আমরা তো ওই সময়টাও দেখেছি, আমরা এই সময়টাকে দেখছি আমরা। তাহলে আমরা কোথাও তোমার থেকে পিছনে রইলাম? আমি তো তোমার থেকে পিছনে রইলাম না, অবশ্যই না, বরং এগিয়ে। আমি কিন্তু আমি যেটা দেখেছি তুমি কিন্তু সেটা দেখোনি। তুমি যদি সেটা দেখতে তাহলে তুমি কিন্তু এই সময়টার সঙ্গে মিলাতে যদি পারতে তুমি, তাহলে বুঝতে যে আসলে কোনটা করা উচিত, কোনটা করলে ভালো আমারও লাগবে, আরেকজনের লাগবে এবং সমাজেরও লাগবে। কেন শুধু আমি একা না, এবং সেই কাজগুলো বেঁচে থাকবে দীর্ঘদিন। কারণ হচ্ছে আমি তো একা না, আমি একটি সমাজ নিয়ে আমার জীবন যাপন চলে। একটা মানুষ কিন্তু একা কখনোই জীবন যাপন করে না, কাউকে না কাউকে নিয়ে জীবন যাপন করে, বন্ধু নিয়ে জীবন যাপন করে, একটা সার্কেল নিয়ে জীবন যাপন করে। তো আসলে জানি না পৃথিবী কোথায় নিয়ে যাবে। হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে ওনারা যে কথাগুলি বলছে বা উনি যে কথাগুলি বলছে অত্যন্ত ব্যাকডেটেড কথা বলছে। হ্যাঁ, তো আপনার এক ছেলে আর এক মেয়ে, তাদের সাথে সময়টা আপনার কিভাবে কাটে? আমার ছেলে তো বাইরে থাকে, বাইরে চলে গিয়েছে, এখানে চাকরি করতো ম্যানেজার হিসাবে। তো সেখানে দেখলো যে সে যে ক্রিয়েটগুলি করতে চায় সেগুলো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। হ্যাঁ, বড়দের যারা একটু সিনিয়র তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা কম হচ্ছে। তো সেখানে সে যেই প্ল্যান করতে চাচ্ছে সেটার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না। তো বলো যে দেখেন এখানে কাজ করার সমস্যা, এখানে কেউ কিছু ভালো কিছু করতে গেলে পিছন থেকে ধরে সরিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তো বলে যে আব্বু আমি বাইরে চলে যাব। তো চলে গেছে। আমার ছেলে আজকে 18 বছর লন্ডনে আছে, ফ্যামিলি, মেয়ে এখানে আছে। মেয়ে ব্যাংকার, মেয়ে লাস্টে জয়েন করলো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যাংক এশিয়াতে। হ্যাঁ, ছেলে বা মেয়ে কারোর মধ্যে কি সুরের ব্যাপারটি আসেনি, গানের বা সঙ্গীতের যেই একটা টান? আমার ছেলে ছিল, আমার ছেলে গান গাইতো। আমার ছেলে কিন্তু রেডিও টেলিভিশনের অলরেডি এনলিস্টেড শিল্পী, এবং সে ছবিতেও প্রায় 16-17টা ছবিতে গান গেয়েছে। এবং আমাদের সব সিনিয়র যারা শিল্পী, রুনা এলা, সাবিনা, কনক চাপা,
আবিদা সুলতানা, শাকিলা জাফর, তাদের সঙ্গে সব ডুয়েট গানগুলি গেছে। ওর নিজের একটা অ্যালবাম, 2টি অ্যালবাম বেরিয়েছিল। গলাটা খুব ভালো ছিল, কিন্তু প্রফেশনালি সেও নিতে চায় নাই, আর আমারও বা তার মারও ইচ্ছে ছিল না প্রফেশনালি এই লাইনে যাক। কারণ হচ্ছে কি, আমার লাইনটা তো দেখেছে যে আমাকে কতটুকু কষ্ট করে, সংগ্রাম করতে হয়, যুদ্ধ করে আমাকে আসতে হয়েছে এখানে। তবে তার পাশাপাশি মেধার প্রয়োজন আছে, মেধাও ছিল, মেধা ছিল না সেটা না, জেনেটিক্যালি তো পেয়েছি কিছুটা জিনিস, তাই না? আমি যেমন পারিবারিকভাবে জেনেটিক্যালি পেয়েছি, তারপরে আমাকে সাধনা করতে হয়েছে, আমাকে শিখতে হয়েছে, আমি মিউজিক কলেজে পড়াশোনা করতে হয়েছে, আমি স্টাফ নোটেশন শিখতে হয়েছে, শিখেছি আমি, তাই না? যাই হোক, আপনি উপমহাদেশের অনেক প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের জন্য সঙ্গীত পরিচালনা করেছেন, সুর সৃষ্টি করেছেন। যদি বলি বান্নাদের কথা, আশা ভোসলে, আমাদের জীবন্ত কিংবদন্তি শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম, সাবেনা ইয়াসমিন ম্যাম, কুমার শানু, এরকম নাম বললে মনে হয় নামের তালিকা অনেক বড় হবে, অনেক বড় তালিকাটা। এখনকার সময়ের শিল্পীদের সাথেও আপনার কাজ করা হয়েছে। হ্যাঁ, আমি এই প্রজন্মের সঙ্গে কিন্তু কাজ করছি। এই প্রজন্মের সাথেও আপনি কাজ করেছেন, তো সেই জায়গাতে আসলে পরিচালনার দিক থেকে কি পার্থক্য আছে? যে তাদেরকে পার্থক্যটা আছে, পার্থক্যটা আছে, এটা কিছুটা বলতে গেলে হয়তো আমাদের যারা শিল্পী, যারা প্রমিজিং আর্টিস্ট, তারা হয়তো মনে মনে হয়তো অনেক কিছু ভাবতেও পারে, বা না ভেবে হয়তো এমনও মনে করতে পারে যে আসলে উনি যে কথাগুলি বলেছেন ওইগুলি আমাদের মানা উচিত, মেনে চলতে পারলে হয়তো আমাদের আরও ভালো হবে, সেটাও মনে করতে পারে। পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই আছে। তো আমি বাইরে যে শিল্পীদের সঙ্গে কাজ করেছি, যেমন আশা ভোসলের সঙ্গে কাজ করেছি, আমি হৈমন্তী শুক্লাকে প্রথম গান গাওয়াই, আমি আশা ভোসলেকেও কিন্তু বাংলাদেশের প্রথম গান গাইয়েছি আমি মান্না দেকে দিয়ে কিন্তু আমি প্রথম গান গাইয়েছি, আমি কুমার শানুকে দিয়ে প্রথম প্লেব্যাক করাই বাংলাদেশের ভিতরে, আমি প্রথম প্লেব্যাক করাই হৈমন্তী শুক্লাকে ডাকে পাখি খোলো আঁকে প্রতিরোধ ছবিতে, আমি মান্না দেকে দিয়ে সুখের সন্ধানের ছবিতে গান করিয়েছি, আমি বলো মা কেন অত ক্লান্ত লাগে, আমি মানবেন্দ্র মুখোপাধ্যায়কে দিয়ে বাংলাদেশের শিল্পী সাবিন ইয়াসমিনকে দিয়ে আমি ডুয়েট গান করিয়েছি, প্রতিরোধ ছবিতে গান করেছি, ভালোবাসা তো হলো। তারপরে আমি কুমার শানুকে দিয়ে গান করিয়েছি প্রেমের প্রতিদান ছবিতে, আমার মনের আকাশে জলের সুখ তারা। তো তাদের সঙ্গে কাজ করতে গিয়ে দেখলাম যে তারা অ্যাকচুয়ালি তারা যেইভাবে তারা সঙ্গীতকে তারা মনে প্রাণে ভালোবাসে, ধারণ করে, সেটা বোধহয় আমাদের বোধহয় কিছুটা বোধহয় কমতি আছে, আমার কাছে মনে হয়। আমাদের শিল্পীদের বোধহয় কিছুটা কমতি আছে। জি, একেবারে শেষের দিকে চলে এসেছে। আসলে আপনার সাথে কথা বলতে গেলে আমার কাছে মনে হয় আরো অনেক লম্বা একটা সময় লাগতো, কিন্তু সময় তো সংক্ষিপ্ত, শেষ করতে হবে। ছোট্ট একটি প্রশ্ন করতে চাইবো, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 21শে পদক, ফেলোশিপ, শিল্পী কখনোই আসলে পুরস্কারের জন্য কাজ করেননি, আপনারাও তাই, সুরস্রষ্টা, এবং সেটা হয়তো সৃষ্টিকর্তা প্রদত্ত একটি বিষয় যেটা আপনাদের মধ্যে কাজ করে। কি চেয়েছিলেন, সেই প্রত্যাশার কতটুকু পূরণ হয়েছে? প্রত্যাশা যতটুকু ছিল, বিশেষ করে বাংলাদেশে পেয়েছি, পাইনি এটা বললে ভুল হবে, পেয়েছি। তবে প্রত্যাশা ছিল আরও বড় আকারে কাজ করার, বলছি সেজন্য যে কাজ করার অনেক কিছু থাকে না, শুধু তো আমি গান করিনি, তো আমি ডান্স মিউজিক করেছি, আমি কোরিওগ্রাফি করার জন্য দ্য সিজনস অফ বাংলাদেশ 30 মিনিটসের আমি 6টা ঋতুকে মিউজিকের ভিতরে নিয়ে এসেছি। আমি করেছি অম্লান চিরদিন, মুক্তিযুদ্ধের উপরে আমি ডান্স, আমার মিউজিক কম্পোজিশন করেছি, আমি ছোট ছোট কিছু থিম মিউজিক করেছি, দ্য সুইট ড্রিম, আমি টাচ অফ লাভ, আমি ইনস্ট্রুমেন্টাল মিউজিক করেছি, কম্পোজিশন করেছি। তো আমার ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি বড় আকারে বড় জায়গায় কাজ করার। আমি যদিও আমার ভাইয়ের কাছে, আমার মেজো ভাইয়ের কাছেই, উস্তাদ বাহাদুর খান সাহেবের কাছে আমি সঙ্গীতের তালিম নিয়েছি, আমি ওখান থেকে শিখে এসেছিলাম। উনি তো থাকতেন, ভারতবর্ষে থাকতেন, তো ইচ্ছা ছিল আমি সেটেল করব হয়তো
ওই দেশেই সেটেল করব। হ্যাঁ, আমাকে বলেছিল যে ঠিক আছে তোকে পাঠিয়ে দিব পঞ্চমের কাছে পাঠিয়ে দিব, পঞ্চম হচ্ছে আর ডি বর্মন। উনি তো আমাদের ঘরানার লোক, তো আর ডি বর্মন তোকে ওইখানে পাঠিয়ে দিলে ওর সঙ্গে থাকবি, থাকলে তো যেহেতু তুই ক্লাসিক্যাল মিউজিকে কি করতে পারবি জানি না, কিন্তু এটা অনেক সাধনার ব্যাপার। আমি তো বেহালা বাজাতাম, তো হয়তো তুই কম্পোজিশনের দিকে তোর দেখলাম নেক আছে, তোর ইচ্ছা আছে, তো ওই দিকে চলে গেলে ওনার সঙ্গে থাকলে তুই অনেক কিছু করতেই পারবি। তো এখন আমার কাছে মাঝে মাঝে মনে হয় কেন চলে এসেছিলাম ভালোবাসার টানে, মাটির গন্ধে কেন চলে এসেছিলাম। দেশাত্মবোধটাকে দারুণভাবে লালন করেছেন বলেই হয়তো যেতে পারেননি কোথাও। এটা আমি পারলাম না। আরেকটা হয়েছে, যেহেতু মা বাবা ভাই বোনরা থাকতো, এখানে থাকতো, তাদেরকে ছেড়ে দূরে থাকা মনটা চাইলো না। নরম মন তো, যদিও আমার আমার চেহারা খুব শক্ত চেহারা, তো নরম মনের মানুষ আমি, যেমন গরম তেমন নরম। তো এটা করতে গিয়ে থেকে গেলাম এখানে। থেকে গিয়ে যতটুকু পেয়েছি আমি বাংলাদেশের কাছে কৃতজ্ঞতা। আমি ভালোবাসি বাংলাদেশকে। আমি যুদ্ধেও ছিলাম, হ্যাঁ, আমি স্বাধীন বাংলায় বেতার কেন্দ্রে ছিলাম আমি। তো সেই জন্য আর এই দেশটার থেকে যেতে পারলাম না। অনেক কৃতজ্ঞতা আপনাদের মতন মানুষদের জন্য যারা আমাদের সঙ্গীত অঙ্গনকে এত সমৃদ্ধ করেছেন। ভালো থাকবেন সব সময়, শুভ কামনা রইল। আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য কৃতজ্ঞতা। আমি তোমাকেও তোমার অনেক ভালোবাসা জানাচ্ছি, এবং তোমার প্রতি আমার শুধু ভালোবাসা না, স্নেহ, দোয়া সবটাই রইল। এনটিভির প্রতি আমার কৃতজ্ঞতা যে আমাকে অনুষ্ঠানে ডেকেছে কথা বলার জন্য। কথা বললাম। আমার কথা যদি কারো একটি মানুষের যদি কোনো অনুপ্রেরণা জাগে, আমি জানি না, তাইলে আমি মনে করবো যে সেটাও আমার একটা সাফল্য। সবাই ভালো থাকুক। শ্রোতাদের কাছে আমার ভুল ত্রুটির জন্য আমি ক্ষমা চাই। আপনারা আমাকে ভুল বুঝবেন না। হয়তো দীর্ঘ জীবনের পথ চলাতেই হয়তো অনেক কথা বলেছি, হয়তো কোনো কথা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন। আমি আরও কিছুদিন থাকতে চাই, পৃথিবীতে থাকতে চাই। আমি এর পরের জেনারেশনকে নিয়ে যদি আমি কিছুটাও কাজ করতে পারি আমি, হ্যাঁ, তাহলে আমার ভালো লাগবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।